হাসপাতালে পৌঁছতে পৌঁছতে প্রায় 6টা। ভিজিটিং আওয়ার শেষ হয়ে আসছে, লোকজন বেরিয়ে আসতে শুরু করেছে। শাসমল বললেন, চলুন একবার চেষ্টা করে দেখা যাক। আমার সঙ্গে 2-1 জনের চেনা আছে, যদি দেখতে পায় ঘাট ধরে বের করে দেবে না। সিঁড়ি দিয়ে উঠতেই মস্ত হলঘর। ভিক্টর বেড নম্বর মিলিয়ে যার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখে শাসমল অবাক। চেনা মানুষ মনে হচ্ছে। শাসমল বললেন, শরীদবাবু না? ভদ্রলোকও শাসমলকে দেখেছিলেন। আরে আপনি? কাণ্ড দেখুন, শাসমল বললেন। আপনি যে মোহিনীবাবুর আত্মীয় কেমন করে বুঝব? শরৎবাবু বললেন, মোহিনী সম্পর্কে আমার ভাই হয়, কাজিন, বন্ধুও। কি ব্যাপার বলুন তো, এদিকে হঠাৎ? শাসমল বললেন, মোহিনীবাবুর কাছে গিয়েছিলাম, সেখান থেকেই আসছি। ভিক্টর শরৎবাবুকে দেখছিল। মোহিনীবাবুর সমবয়সী বলেই মনে হয়, তবে রোগা চেহারা, অসুখ বিসুখের দরুন খানিকটা বুড়োটে দেখায়। সাদামাটা ভদ্রলোক বলেই মনে হয়। শাসমল ভিক্টরকে বললেন, শরৎবাবু আমার চেনা জানা, ওর গ্যারাজ রয়েছে তেল কলের কাছে, গাড়ি সারাই হয়। শরৎবাবু ভিক্টরের দিকে তাকিয়ে থাকলেন। মানুষটিকে তিনি চেনেন না, সন্দেহের চোখেই দেখছিলেন ভিক্টরকে। শাসমল বললেন, আমরা একটা খোঁজ নিতে এসেছি শরৎবাবু। আপনার পাশের বেডে এক পেশেন্ট ছিল, চলে যাবার সময় সে একটা প্যাকেট দিয়ে যায় আপনার কাছে। প্যাকেটটা আপনি মোহিনীবাবুকে দিয়েছিলেন ঠিকানা মতো জায়গায় পৌঁছে দিতে। শরৎবাবু বললেন, হ্যাঁ, কাশীপুরের ঠিকানা, লিটল জু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি ওখানে কাজ করি। শরৎবাবু কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন, পরে অবাক হয়ে বললেন, তাই নাকি মশাই? আমি জানতাম আপনি গ্রে স্ট্রিটে কোনো একটা রেডিওর দোকানে বসেন। শাসমল হেসে বললেন, আমার ছোট ভাইয়ের ব্যবসা, সুর ও স্বর, রেডিও রেকর্ডের দোকান। আমি মাঝে মাঝে সন্ধ্যের দিকে বসি। ও তাই, বলুন। ভিক্টর শাসমলকে ইশারা করল। ওয়ার্ডে ঘন্টি পড়েছে, এবার আর থাকতে দেবে না ভিজিটারদের। শাসমল বললেন, যে লোকটি আপনাকে প্যাকেটটা দিয়েছিল তার নাম জানেন? বলে শরৎবাবুর দিকে তাকিয়ে থাকলো। শরৎবাবু সঙ্গে সঙ্গে জবাব দিলেন না, ভেবে বললেন, নাম তো বলতে পারবো না, ওকে চৌধুরী বলে ডাকতো। কেমন দেখতে? শরৎবাবু বর্ণনা দিলেন চেহারার। মোহিনীমোহনের বর্ণনার সঙ্গে মিলে গেল প্রায়। নতুন করে যা জানা গেল, চৌধুরীর চোখের তারা কটা রঙের, নাক লম্বা, খাড়া নাক বলতে যা বোঝায়। বাঙালি, স্পষ্ট বাংলা কথা মশাই, দেখলে অবশ্য কেমন যেন মনে হয়। দেওঘরের লোক বলল। দেওঘর? বলল কলকাতায় কাজে এসেছিল, ছিল বন্ধুর বাড়ি। হঠাৎ ম্যালেরিয়া ধরে গেল, বেদম জ্বর। বন্ধুর বাড়িতে দেখাশোনার লোক নেই, ডাক্তার বলল হাসপাতালে ভর্তি হতে। জ্বরটা ম্যালিগন্যান্ট টাইপের হয়ে উঠেছিল। ও হাসপাতালে চলে এলো, অবশ্য দেখা গেল মামুলি ম্যালেরিয়া। ভিক্টর বলল, আপনার কাছে প্যাকেট দিয়ে গেল কেন? শরৎবাবু একটু ভেবে বললেন, কি জানি, আমি শ্যামবাজার বেলগাছিয়ার দিকে থাকি শুনেই বোধ হয়। বলল, ও আজই দেওঘরে ফিরে যাচ্ছে, আমি যদি দয়া করে প্যাকেটটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি বড় ভালো হয়। প্যাকেটে কি আছে সে বলেনি? বলেছিল একটা বই আছে, জরুরি বই। প্যাকেট আপনি দেখেননি? না। শরৎবাবু মাথা নাড়লেন। পোস্ট অফিসের রেজিস্ট্রি প্যাকেটের মতো চারদিক মোড়া ছিল, কেমন করে দেখব? ভিজিটিং আওয়ার্সের শেষ ঘন্টি বেজে গেল, আর দাঁড়িয়ে থাকা যায় না। ভিক্টর বলল, ওর কাছে লোকজন আসতো শুনলাম। তা আসতো? কারা? বন্ধু বান্ধব বোধ হয়। তাদের কাউকে আপনি চেনেন না? না। মোহিনীবাবু বলছিলেন ওরা নাকি বারান্দায় গিয়ে গল্পগুজব করত। হ্যাঁ, লোক এলে ও বাইরে চলে যেত। ওয়ার্ডের মধ্যে আর কোনো ভিজিটর নেই। ভিক্টরের মনে হলো এরপর আর দাঁড়িয়ে থাকা যায় না। শাসমলকে বলল, চলুন আমরা যাই। শরৎবাবু বললেন শাসমলকে, কি ব্যাপার মশাই, আপনারা হঠাৎ? শাসমল বললেন, তেমন কিছু নয়, একটু খোঁজ খবর করতে এসেছিলাম। পরে আবার দেখা হবে শরৎবাবু, আজ আসি, ভালো থাকবেন। শাসমল আর ভিক্টর দরজার দিকে পা বাড়ালেন। হাসপাতালের ফটক পর্যন্ত স্কুটার ঠেলতে ঠেলতেই এলো ভিক্টর। তারপর বলল, নিন বসুন, আপনাদের দিকেই যাওয়া যাক। ভিক্টর স্কুটারে স্টার্ট দিল। শাসমল বসলেন পেছনে। আপনি চৌধুরীর নাম ঠিকানা জোগাড় করতে পারবেন শাসমল সাহেব? ভিক্টর বলল। আপনার সঙ্গে ডাক্তারদের 2-1 জনের চেনা আছে বলছিলেন। শাসমল বললেন, পারবো, রোগীর টিকিট কাটা হয়েছিল, খাতা রয়েছে। নাম ঠিকানা জোগাড় করুন। তবে ফলস নাম ঠিকানা দিয়ে ভর্তি হলে দেখি, খোঁজ করি আগে। খালপাড়ের রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে ভিক্টর বলল,
আমি একটা জিনিস নজর করেছি, আপনি কি কিছু লক্ষ্য করেছেন? শাসমল বললেন, না, কি বলুন তো। ভিক্টর বলল, শরৎবাবু কথা বলার সময় অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। মনে হলো উনি ঝট করে কিছু বলছেন না। শাসমল বললেন, আমি বুঝতে পারিনি, অসুস্থ মানুষ। উনি আপনার পরিচিত বললেন, অথচ উনি জানেন না আপনি লিটল জুয়ের লোক। বরং বললেন, আপনার নাকি গ্রে স্ট্রিটে রেডিও রেকর্ডের দোকান। শাসমল বললেন, আমার ভাইয়ের দোকানে আমাকে উনি দেখেছেন, ভুল বুঝেছেন। কিন্তু আপনি বলার পর আমার এখন খেয়াল হচ্ছে, শরৎবাবুর গ্যারাজে আমি অন্তত বার 2 সুনন্দনের জিপ গাড়ির কাজ করিয়েছি, ছোটোখাটো কাজ। শরৎবাবুর তো জানা উচিত ছিল লিটল জুয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে। ভিক্টর কোনো কথা বলল না। খালপাড়ের রাস্তা দিয়ে সোজা যেতে যেতে ভিক্টর আচমকা ব্রেক করল। রাস্তা ভালো নয়, বিরাট এক গর্ত সামনে। নিজেকে সামলে নিয়ে গর্তের পাশ কাটিয়ে আবার এগিয়ে গেল সে। শরৎবাবু মানুষটিকে দেখতে যতটা সাদামাটা নিরীহ ভদ্রলোক বলে মনে হয়, হয়তো আসলে উনি ততটা নন। কে বলতে পারে ভদ্রলোক মিথ্যে কথা বলছেন না। হয়তো ওর পাশের বিছানায় যে রোগীটি ছিল তার সঙ্গে ডায়েরির কোনো সম্পর্ক নেই, সবটাই বানানো গল্প। শরৎবাবুর পাশের বেডে কে ছিল, তার ঠিকানা কি, এটা জেনে নেওয়া খুব মুশকিলের হবে না। যদি দেখা যায় শরৎবাবুর কথার সঙ্গে তার কোনো মিল নেই, তাহলে একটা সূত্র ধরে এগোনো যেতে পারে। শাসমল সাহেব, বলুন, শরৎবাবুর সঙ্গে সুনন্দনের আলাপ আছে? না, আমি জানি না। ভিক্টর আর কথা বলল না। দমকা বাতাস এলো, ধুলো উড়ল। খালের গা বরাবর ঝাঁকড়া মাথা গাছগুলোর মাথার ওপর অন্ধকার নেমেছে। আকাশের চেহারা পাল্টে আসছিল, মেঘ জমছে। লিটল জুয়ের সামনে এসে স্কুটার থামাতেই ভিক্টরের চোখে পড়ল সুনন্দন বাড়ির বাইরে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। শাসমল আগেই নেমে পড়লেন। স্কুটার রাখতে রাখতে ভিক্টর ইশারায় সুনন্দনের দিকে দেখালো। ভদ্রলোক কে? সুনন্দনের মামাতো ভাই প্রমথ। ও, কি করেন ভদ্রলোক? আগে করতো, এখন তেমন কিছু করে না। কি করতেন আগে? জাহাজের মাল খালাসের সাব কন্ট্রাক্টারি গোছের কিছু করত। পয়সা কড়ি পকেটে ছিল এক সময়, বাপের সম্পত্তি পেয়েছিল। সে সমস্ত কবেই ফুরিয়ে গিয়েছে মামলা মোকদ্দমায়। নিজেও বেহিসাবি, চালিয়াত গোছের, বদসঙ্গ রয়েছে। ছোকরা ভালো নয় ঘোষ সাহেব। ভিক্টর কথা বলতে বলতে সুনন্দনের দিকে এগিয়ে যাচ্ছিল। সুনন্দনও এগিয়ে এলো। সামনাসামনি এসে দাঁড়ালো ওরা। মুখোমুখি দাঁড়িয়ে পড়ে ভিক্টর বলল, 2 জায়গা ঘুরে এলাম, চলুন আপনার সঙ্গে বসি। ভিক্টর যেন ইচ্ছে করেই প্রমথকে উপেক্ষা করল। সুনন্দন বলল, চলুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার মামাতো ভাই প্রমথ। ভিক্টর তাকালো, দায়সারাভাবে বলল, আচ্ছা। প্রমথ কোনো কথা বলল না। তার মুখ দেখে মনে হলো সে রীতিমতো চটে গিয়েছে। ভিক্টর গ্রাহ্য করল না। বাইরে বৃষ্টি নেমে গিয়েছিল। ভিক্টর অনেক আগেই বাড়ি ফিরেছে। বৃষ্টি নামার পর বিছানা ছেড়ে উঠে গিয়ে পূবের দিকের জানালা বন্ধ করে দিল। ছাট আসছে জলের। বিছানায় ফিরে আসার আগে ভিক্টর অন্যমনস্কভাবে তার ঘরের টেবিলের সামনে সামান্য দাঁড়িয়ে থাকলো। তারপর একটা সিগারেট ধরিয়ে বিছানায় ফিরে এলো আবার। গার্নার সাহেবের ডায়েরিটা মোটামুটি দেখার পর তার মনে হয়েছে সাদাসিধে সরল এক মানুষের মনের কথা হিসেবেই ডায়েরিটার যা মূল্য। এটাকে সাহিত্য বলা যাবে না, সাহেবের রোজনামচাও বলা যায় না। বড়জোর বলা যেতে পারে মনে এলো গোছের রচনা। কিন্তু ডায়েরির জাত বিচার ভিক্টরের কাজ নয়, তার কাজ চোর ধরা। ভিক্টরের অভ্যেস হলো গোয়েন্দাগিরি করার আগে খানিকটা অঙ্ক কষে নেওয়া। সব গোয়েন্দাই সেটা করে, তবে এক একজন এক এক রকমভাবে অঙ্কটা ছকে নেয়, যার যেমন অভ্যেস। ভিক্টর মোটামুটিভাবে যে ছক সাজাচ্ছে তাতে সে দেখছে সুনন্দনের ঘর থেকে ডায়েরি চুরি, সেই ডায়েরি আবার ফেরত পাওয়ার মধ্যে একটা বিচিত্র রহস্য রয়েছে। রহস্যটা হলো ডায়েরির মধ্যে থেকে কিছু পাতা ছিঁড়ে নেওয়া। প্রশ্ন হলো, যে লোকটা ডায়েরি চুরি করেছে সেই কি ডায়েরি ফেরত দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে চুরি করতে গেল কেন? ধরে নেওয়া যাক চোর খুবই সজ্জন, পরের জিনিস না বলে নেয়, আবার ফেরতও দেয়। বেশ, ফেরত দিক, কিন্তু ফেরত দেবার সময় বিশেষ কিছু পাতা বেমালুম ছিঁড়ে নেবে কেন? ভিক্টর এই ব্যাপারটা ধরতে পারছে না। ডায়েরি চুরি করেছে যে লোকটি, সে তো ইচ্ছে করলেই তার প্রয়োজনীয় পাতাগুলো নকল করে নিতে পারত। ফটোকপি, জেরক্স
কত কি রয়েছে আজকাল, হুবহু নকল করা যেত। সহজ কাজ সহজভাবে না করে পাতাগুলো ছিঁড়তে গেল কেন ডায়েরি চোর? এর একটা সহজ জবাব দেওয়া যেতে পারে। চোর মোটেই চায় না সুনন্দনের হাতে পাতাগুলো ফেরত দিতে, অর্থাৎ সুনন্দন যেন ওই পাতাগুলো থেকে কোনো ফায়দা না লুটতে পারে, বা পাতাগুলোই যা যা আছে সেগুলোর কোনো সাহায্য না নিতে পারে। সোজা কথায় সুনন্দনকে হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য করা। ভিক্টর আজ সুনন্দনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছে গার্নার সাহেব নীল বামন সম্পর্কে যা যা লিখেছেন তার 10 আনাই সুনন্দনের মনে থাকলেও 6 আনা নেই। কিছু কিছু জিনিস ভালো করে খেয়াল করেনি সুনন্দন। তাছাড়া ওই লেখার মধ্যে গার্নার সাহেব একটা নকশা করেছিলেন পেন্সিল করে। নকশাটা জরুরি। তার মধ্যে দেখানো আছে ঠিক কোন জায়গায় তিনি নীল বামনদের দেখেছিলেন। সুনন্দন এই নকশা মনে করতে পারছে না। ব্যাপারটা তাহলে এই দাঁড়াচ্ছে, সুনন্দনরা যাতে নীল বামনদের খোঁজ করতে না পারে তার জন্যে প্রয়োজনীয় পাতাগুলো ছিঁড়ে ওরা রেখে দিয়েছে। চোরের দল বাকিটা ফেরত দিয়েছে। না দিলেই বা ক্ষতি কী ছিল? এরপর আসে অন্য কথা। সুনন্দনদের লিটল জু দেখে ভিক্টরের মনে হয়নি ব্যবসাটা অর্থকরী। আগে হয়তো ছিল, কিন্তু এখন নয়। না হবার বড় কারণ, খদ্দের ছাড়া ব্যবসা হয় না। সুনন্দনের কপালে এখন পশু পাখি কেনার খদ্দের জোটে না। অন্য কারণ, আজকাল জঙ্গলে গিয়ে পশু টশু ধরাও বেআইনি, নিষেধ রয়েছে সরকারের। সুনন্দন অবশ্য এই দুটো কথাই স্বীকার করেছে। সত্যি কথা বলতে কি, বাবার আমলে যা ছিল তারই অবশিষ্টটুকু নিয়ে সুনন্দনের লিটল জু বেঁচে আছে। কদাচিৎ এক আধটা নতুন কিছু জুটে গেলে অন্য কথা। ভিক্টর স্পষ্টই বুঝতে পারছে সুনন্দনের আর্থিক অবস্থা এখন তেমন ভালো নয়। ভাঙা কাঠামোর ওপর সে দাঁড়িয়ে আছে। টাকা তারও দরকার। এমন হতেই পারে নীল বামন ভাঙিয়ে সুনন্দনও একটা মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখছিল। অবশ্য তা সম্ভব কিনা সেটা অন্য কথা। বনের পশু পাখিকে যদি বা লুকিয়ে চুরিয়ে ধরা যায়, মানুষকে কেমন করে ধরবে সুনন্দনরা? ভিক্টর রীতিমতো ধাঁধায় পড়ে যাচ্ছিল। ডায়েরি চুরি এবং ফেরত অংশটাকে যদি ক বলে ধরা যায়, তাহলে খ হলো মোহিনীমোহন, শরৎবাবু, হাসপাতাল এবং এক চৌধুরীর অংশটা। দুইয়ের মধ্যে সম্পর্ক আছে, তবে কি ধরনের সম্পর্ক তা ভিক্টর এখনও ধরতে পারছে না। হঠাৎ কি মনে করে ভিক্টর নোটনকে ডাকলো চেঁচিয়ে। নোটন এলো সামান্য পরে। কি করছিলি? দিদির সঙ্গে গল্প করছিলাম। গল্প করছিলি না সিনেমার কাগজ দেখছিলি? নোটন হাসল, বলল বই পড়ছিলাম, প্রেতাত্মার কান্না। নোটন গোয়েন্দা বই আর সিনেমা কাগজের পোকা। ভিক্টর বলল, প্রেতাত্মা সাজতে পারবি? নোটন মাথা নাড়ল, বলল না, কালো আলখাল্লা পড়তে পারবো না। ভিক্টর হেসে উঠল। খানিকটা পরে ভিক্টর বলল, তোকে কদিন কলকাতার বাইরে পাঠাতে চাই, যাবি? নোটন বলল, কবে? ধর পরশু তরশু। মাথা নাড়ল নোটন, বলল, এই হপ্তায় মোহনবাগানের 2টো খেলা আছে, রেলের সঙ্গে আর এরিয়ান্সের সঙ্গে। রেল ভালো টিম, আমি কেমন করে যাব? ভিক্টর বলল, খেলা পরে। তোর মোহনবাগান রেলের সঙ্গে ড্র করবে, তুই নিশ্চিন্ত থাকতে পারিস। ড্রয়ের ব্যাপারটা নোটনের ঠিক পছন্দ নয়, তবে হেরে যাওয়ার চেয়ে ভালো। গতবার রেলের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান, এবার অন্তত জেতা উচিত। নোটন বলল, তুমি যাবে? ভিক্টর বলল, যেতে পারলে ভালো হতো, দেখি পারি কি না। আমি না পারলে তুই একলাই যাবি। কোথায়? ঢাল পাহাড়ি। নোটন অবাক হয়ে তাকিয়ে থাকলো। এমন নাম সে জীবনেও শোনেনি। বলল, জায়গাটা কোথায়? ভিক্টর নিজেও জানে না জায়গাটা কোথায়। সুনন্দনের মুখে যেমনটি শুনেছে তাতে নির্দিষ্ট করে বলা যায় না ঢাল পাহাড়ি ঠিক কোথায়। আভাসে যতটা পারল বলল। নোটন বলল, যাব। ভিক্টর বলল, ঠিক আছে, এখন তুই প্রেতাত্মা পড়তে যা, আমি ভেবে দেখি। নোটন চলে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল। বাদলা ভিজে বাতাস আসছে হুহু করে। ভিক্টর মাথার তলায় হাত রেখে ছাদমুখ হয়ে শুয়ে থাকল। হঠাৎ তার মনে হলো, কলকাতায় বসে বসে চোর ধরার চেষ্টা করার চেয়ে একবার ঢাল পাহাড়ি যাওয়া বোধহয় ভালো। ভালো এই জন্যে যে গার্নার সাহেব যা লিখে গিয়েছেন তার কতটা সত্যি আর কতটা তাঁর ভ্রম তা জানা দরকার।
যদি ধরেও নেওয়া যায় নীলবামন বলে কিছু ছিল, তাহলেও দেখতে হবে এতকাল পরেও তার অস্তিত্ব আছে কি না। না থাকাটাই স্বাভাবিক। যদি নাই থেকে থাকে তবে আচমকা বামন নিয়ে মাথা ঘামানো কেন? ভিক্টরের কেমন সন্দেহ হতে লাগলো। প্যান্থার সার্কাস, সিঙ্গাপুর, এসব বানানো কথা নয় তো। বিছানা ছেড়ে উঠে পড়ল ভিক্টর। ঘরের মধ্যে পায়চারি করল বার কয়েক, তারপর সোজা বারান্দায় চলে গেল। বারান্দার একপাশে ফোন। ভিক্টর ফোন তুলে নিল। বার কয়েক চেষ্টার পর সুনন্দনকে পাওয়া গেল। ভিক্টর বলল, আমি ভাবছি একবার স্পটে যাব। স্পট? ঢাল পাহাড়ি। নিজের চোখে জায়গাটা একবার দেখে আসতে চাই। ওপাশে সুনন্দন যেন থমকে থাকলো কয়েক মুহূর্ত, তারপর বলল, যেতে পারবেন? না পারার কি আছে, আমি আমার সঙ্গে লোক নিয়ে যাব। আপনি নিশ্চয়ই যেতে পারবেন না, চোখের যা অবস্থা। শাসমল সাহেব আমাদের সঙ্গে যাবেন। সুনন্দন রাজি হয়ে গেল। কবে যাবেন? ভাবছি পরশু। ফোনের লাইনে খড়খড় শব্দ হতে লাগলো। সুনন্দনের গলা ভালো করে শোনা যাচ্ছিল না। ভিক্টর বলল, আপনি আমাকে একটা ম্যাপ এঁকে দেবেন। না না, যতটুকু আপনার মনে আছে। তারপর কি করা যায় আমরা ওখানে গিয়ে ভেবে দেখব। সুনন্দন ওপাশ থেকে বলল, শাসমলদা মানে বলাইদা কাল এখানে এলে আমি কথা বলবো, আপনার সঙ্গে দেখা করবেন উনি। কিন্তু মিস্টার ঘোষ, জায়গাটা খুঁজে বার করা বোধহয় কঠিন হবে। ম্যাপ থাকলে সুবিধে হতো। ডিটেল আমার মনে নেই। ভিক্টর বলল, চেষ্টা করা যাক। করুন। একটা কথা আপনি ভেবে দেখেননি, যারা ডায়েরি চুরি করেছিল তারা হয়তো এরই মধ্যে ঢাল পাহাড়ি পৌঁছে গিয়েছে। অবশ্য যদি তারা কোনো উদ্দেশ্য নিয়ে ডায়েরিটা চুরি করে থাকে। যাই হোক, আমরা যাচ্ছি। আপনি শাসমলকে কাল পাঠিয়ে দেবেন অফিসে। কথা শেষ করে ভিক্টর ফোন নামিয়ে রাখল। দিদির ঘরে আলো জ্বলছিল। দিদি এ সময় বইপত্র মুখে করে বসে থাকে, নয়তো নিজের মনে রেডিও শোনে। ভিক্টর কয়েক পা এগিয়ে দিদির ঘরে গিয়ে ঢুকল। কী রে, দিদি বলল, বলে হাতের বই পাশে রেখে উঠে বসল। ভিক্টর বলল, পরশুদিন একবার বাইরে যাব। বাইরে? কোথায়? তেমন দূরে নয়, ওই আসানসোল আদ্রার দিকে। কেন? একটা কাজ হাতে নিয়েছি, নতুনকে সঙ্গে নিয়ে যাব। তোর খানিকটা অসুবিধে হবে। দিদি মাঝে মাঝে ভিক্টরের কাজকর্ম পছন্দ করে না। বলল, অসুবিধে নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। কচির মা আছে, পাশের বাড়ির কাকাবাবু আছেন। আমি জিজ্ঞেস করছি, তুই যাবি কোথায়, কেন? ভিক্টর বিছানায় বসল। খুব সংক্ষেপে নীলবামনের ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলল, জায়গায় গিয়ে একবার দেখে আসতে চাই। দিদি কথার জবাব দিল না কিছুক্ষণ। তারপর ঠাট্টার সুরে বলল, নীলবামন তোদের জন্য বসে আছে, অনর্থক যাবি। তাই মনে হয়। গিয়ে দেখবি কোথাও কিচ্ছু নেই। একই তো রূপকথার গল্প। 7 কলসি মণিমাণিক মোহর নিয়ে 4টে সাদা বাঁদর চারদিক ঘিরে এক যক্ষের ধন পাহারা দিচ্ছে। বাঁদরগুলো 4 প্রহরে 4 রকম রং পাল্টায়। ভিক্টর প্রথমে কান করেনি, হেসে উঠতে যাচ্ছিল। হঠাৎ যেন তার মুখের কথা বন্ধ হয়ে গেল। দিদির দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, যক্ষের ধন। বলে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, হ্যাঁ হতে পারে। 7 কলসি না হোক, 2-3 কলসি মোহরও যদি ওখানে লুকোনো থাকে, তার তো লাখ টাকা দাম হবে। দিদি, তুই তো আমার মাথা ঘুরিয়ে দিলি। ভিক্টর লাফ মেরে উঠে দাঁড়ালো। তার মনে হলো, যক্ষের ধন থাক আর না থাক, ওই জায়গায় কোনো কিছু থাকা সম্ভব যার অনেক মূল্য। নীলবামন হয় গল্প কথা, না হয় ধোঁকাবাজি। ঢাল পাহাড়ি নামের সঙ্গে জায়গাটার কিছু মিল আছে। চারদিকে তাকালে মনে হয় দূরে পাহাড়ের যে ঢল নেমেছে তারই একেবারে পায়ের তলায় এই জায়গাটা। পাহাড়তলির মতনই। কাছাকাছি কোনো রেল স্টেশন নেই। মাইল 3 দূরে বাস রাস্তা। বাস মোড়ে ছোট বাজার, অল্প লোক বসতি। সেখান থেকে হয় পায়ে হেঁটে ঢাল পাহাড়িতে আসতে হয়, না হয় গরুর গাড়িতে। আর কাঠগোলার মালিক ভানুবাবুর একটা ভাঙা জিপ আছে বাস মোড়ে, ভাড়া চাইলে পাওয়া যায়। তবে জিপের যা চেহারা, দেখলে মনে হয় আধ মাইলটা যেতে না যেতে তার চাকাগুলো খুলে বেরিয়ে যাবে। ভিক্টররা ঝুঁকি নিয়ে জিপটাই ভাড়া করেছিল। তাদের কপাল ভালো, ঢাল পাহাড়িতে পৌঁছেও গেল। কিন্তু জিপ থেকে নামার পর বুঝতে পারল বড়ই বেজায়গায় এসে পড়েছে, থাকার কোনো জায়গা নেই।
পাহাড়তলির ২-১০ ঘর গরিব মানুষ থাকে ঢাল পাহাড়িতে। জঙ্গলের কাঠকুটো কুড়িয়ে বেড়ায়, শালপাতা কুড়োয়, নিজেদের কুঁড়ের সামনে অল্প স্বল্প সবজি ফলায়। পেটে ভাত জোটে না বছরের মধ্যে ৬ মাস। বনে জঙ্গলে যা জোটে তাই খেয়ে বাকি সময়টা কাটিয়ে দেয়। শাসমল বললেন, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ডাকবাংলোর কথা ভানুবাবু বললেন যে? জিপের ড্রাইভার বলল, কোঠি। কোথায় কোঠিটা? ড্রাইভার আঙুল দিয়ে দূরে কি দেখালো, তারপর বলল তার জিপ ওখানে যেতে পারবে না, চড়াই পথ, রাস্তাও খুব খারাপ। ভিক্টর বুঝতে পারল ড্রাইভারকে আর আটকানো যাবে না। টাকা পয়সা মিটিয়ে দিয়ে বিদায় দিল। যাবার সময় বলে দিল, এদিক দিয়ে যদি যায় আবার যেন খোঁজ করে। পাহাড়তলির ২-১০ জন ভিক্টরদের ঘিরে ধরেছিল। বাবুরা কোত্থেকে এসেছেন গো? শাসমল তাদের সামলালেন। তারপর ওরা ডাকবাংলোর খোঁজে এগিয়ে চলল। ৩ জনের হাতে কাঁধে মালপত্র ঝোলাঝুলি। ভানুবাবু বলেই দিয়েছিলেন, চাল ডাল আলু চা চিনি কিনে নিয়ে যান মশাই, ওখানে কিছু পাবেন না। ডাকবাংলোয় চাপরাশি আছে, রান্নাটা করে দিতে পারবে, পয়সা দেবেন। সিকিমাইলের মতো পথ হাঁটার পর একটা ছোট মতন বাড়ি দেখা গেল। কাঠের বাড়ি, মাথায় টালি, দেখতে মন্দ লাগছিল না। এদিকেও সবে বর্ষা নেমেছে, আবহাওয়া মেঘলা, মাঝে মাঝে মরা রোদ উঁকি দিচ্ছিল। গাছপালা বন জঙ্গলের জন্যে জায়গাটাও ঠান্ডা, ছায়া ছড়িয়ে আছে চতুর্দিকে। বাড়িটার কাছে এসে শাসমল বললেন, ডাকবাংলো নয় ঘোষ সাহেব, বিট বাংলো। ডাকবাংলো বিট বাংলো যাই হোক, মাথা গোঁজার জায়গাটাই এখন প্রয়োজন। ভিক্টর মাথা ঘামালো না। চৌকিদার ছিল। মানুষটার চেহারা দেখলে মনে হয় একসময় বোধহয় আসল সেপাই ছিল, এখন বুড়ো হয়ে তালপাতার সেপাই হয়ে গিয়েছে। যেমন লম্বা তেমনই কুঁচকুচে কালো, মাথার চুল সাদা, মস্ত গোঁফ, টেকে সাদা, হাতে লোহার বালা, ডান কানে রূপোর আংটা। চৌকিদারের নাম লছুয়া। বাঙালি নয়, তবু বাংলাতেই কথাবার্তা বলে, মাঝে মাঝে হিন্দি মেশায়, শুনতে মন্দ লাগে না। লছুয়া ঘর খুলে দিল। ঘর খোলার বকশিস ১০ টাকা। ১.৫খানা ঘর, একখানা ঘর শোবার, অন্যটা খাওয়া দাওয়ার। পেছনে বাথরুম, সামনে বারান্দা, কাঠের জাফরি ঘেরা, লতা পাতা জড়িয়ে জাফরিটা বাহারি দেখায়। লছুয়া বলল, সে বিট বাংলোর চৌকিদার। একজন বিটবাবুও আছে এখানে, কেশব বাবু। সকালবেলায় খাকি পোশাক চাপিয়ে সাইকেল নিয়ে জঙ্গলে বিট দিতে যায়, দুপুরে ফেরে। ভিক্টর জল খেতে চাইল। জল এনে দিল লছুয়া, কুয়ার জল, স্বাদ আছে। ভিক্টর নোটনকে বলল, তুই ওকে নিয়ে ম্যানেজ কর, আগে একটু চা খাওয়া দরকার। লছুয়া বলল, মোটামুটি বাসনপত্র, চায়ের কেটলি, কাপ, প্লেট সবই এখানে আছে। কখনো কখনো ফরেস্ট ডিপার্টমেন্টের সাহেবরা এখানে এসে হাজির হন, তাদের জন্য ব্যবস্থা করা আছে, সরকারি ব্যবস্থা। নোটন রান্নাবান্নার চাল ডাল আলু চা চিনি বার করে লছুয়াকে দিতে যাচ্ছিল। হঠাৎ লছুয়া বলল, বাদমে বুঝে লেব, চাপাত্তি থোড়া আছে বাবু? আমি চা নিয়ে আসছি। ওই বাবুরা আধ প্যাকেট চা 1 ডিব্বা সকার ফেলে গেছেন। ভিক্টর বলল, কোন বাবু? ফরেস্ট বাবু? না, দো বাবু, কলকাতা শহর সে এসেছিলেন। ভিক্টর কেমন সন্দেহের চোখে লছুয়াকে দেখল, তারপর শাসমলের দিকে তাকালো। শাসমলও খানিকটা অবাক হয়েছিলেন। ভিক্টর বলল লছুয়াকে, বাবুরা বেড়াতে এসেছিলেন? মাথা নাড়ল লছুয়া, বলল, কামে এসেছিলেন। সিনেমা কো বাবু? বললেন, জঙ্গল দেখতে এসেছেন, সিনেমা কো তসবির তুলবেন। শাসমল বললেন, সিনেমার বাবু কি নাম জানো? লছুয়া বলল, खाता में লেখা আছে, সাব आप लोग भी নামটা লিখিয়ে দিন, সরকার কা আইন। বলে লছুয়া গেল খাতা আনতে। ভিক্টর বুঝতে পারল সরকারি ব্যাপার, এখানে থাকতে হলে খাতাপত্রে নাম লিখতে হবে। লছুয়া গিয়েছিল খাতা আনতে। ঘরে ভিক্টররা 3 জন। ভিক্টর বলল, শাসমল সাহেব, আমরা কি লেট করে ফেললাম? শাসমল বললেন, দাঁড়ান, আগে দেখি খাতাটা। নোটন বলল, সিনেমার লোক শুটিংয়ের জায়গা দেখতে এসেছিল, এখানে এত দূরে? খাতা নিয়ে এলো লছুয়া। লম্বা খাতা, দেখলে মনে হয় বছর কয়েকের পুরনো। লছুয়ার মতনই তার রোগা পাতলা চেহারা, পাতাগুলো ছিঁড়ে আসছে। নানা ধরনের নাম খাতায়, তবে বেশি নয়।
ফরেস্ট ডিপার্টমেন্টের বাবুদেরই আসা যাওয়া বেশি। শ্বাসমল খাতা নিয়ে পাতা উল্টাতে লাগলেন। ভিক্টর তার পাশে। এই যে ঘোষ সাহেব বলে শ্বাসমল শেষ নামটা দেখালেন, ডিএ মিত্র অ্যান্ড ফ্রেন্ড। ভিক্টর নামটা দেখল, নামের পাশে ঠিকানা, কলকাতার পার্সি বাগান, বাড়ির নম্বরও রয়েছে। ভিক্টর বলল, আপনি আপনার নাম লিখে দিন, বলাই শ্বাসমল অ্যান্ড পার্টি। শ্বাসমল পকেট থেকে ডট পেন বের করে খাতায় নাম লিখতে লাগলেন। ভিক্টর লছুয়ার দিকে তাকালো। বাবুরা কতদিন ছিলেন? লছুয়া হিসেব করে বলল, 4 দিন। গাড়ি নিয়ে এসেছিলেন? ভটভটিয়া। খাতাটা ফেরত দিতে দিতে শ্বাসমল বললেন, বাবুরা শুধুই ঘুরলেন ফিরলেন না ফটো তুললেন? বলে শ্বাসমল ফটো তোলার নকল করে দেখালেন। লছুয়া যা বলল তাতে মনে হলো কাঁধে ঝোলানো একটা ক্যামেরা ওদের কাছে ছিল। ভিক্টর বলল, কবে ফিরে গেলেন বাবুরা? কাল চলে গেলেন। বলেই কি মনে হলো লছুয়ার। বলল, বাবুরা ফিন আসবেন। আবার আসবেন? কবে? 2-3 রোজ বাদ। ভিক্টর আর কথা বাড়ালো না। নোটনকে ইশারায় বোঝালো লছুয়াকে নিয়ে বাইরে গিয়ে চায়ের ব্যবস্থা করতে। লছুয়া চলে যেতেই ভিক্টর বলল, শ্বাসমল সাহেব, আমরা দেরি করলাম, আরও আগে এখানে আসা উচিত ছিল। শ্বাসমল বললেন, ডি মিত্র লোকটা যে কে তা আমি জানি না, তবে পার্সি বাগানে মহাদেবের বাড়ি, সুনন্দনের বন্ধু। ঠিকানাটা কি ঠিক? বলতে পারছি না। মহাদেব মোটর বাইক চড়ে? এক্সপার্ট, খুব ভালো চালায়। আজকালকার ছেলে ছোকরা মশাই, মোটর বাইক আর জিন্স হলো ওদের প্রাণ। ভিক্টর একটু যেন হাসল। সে নিজেও তো আজকালকার ছোকরা। শ্বাসমল বললেন, সমস্ত ব্যাপারটা কেমন গুলিয়ে যাচ্ছে ঘোষ সাহেব। ভিক্টর অন্যমনস্কভাবে বলল, মহাদেবকে আপনি আজকাল সুনন্দনের বাড়িতে দেখতে পান? না, দিন কয়েক দেখিনি। কতদিন? মনে মনে হিসেব করে শ্বাসমল বললেন, সুনন্দনের অ্যাক্সিডেন্টের পরও 2 নার্সিংহোমে গিয়েছিল, তারপর থেকে দেখছি না। কি করে মহাদেব? বাপের ফটোগ্রাফির ব্যবসা ছিল, নামকরা কোম্পানি। বাবা মারা গেছেন, পৈতৃক ব্যবসাকে আরও ফাঁপিয়ে ফুলিয়ে তুলেছে মহাদেব। শুনেছি সিনেমাওয়ালাদের স্টিল ফটোগ্রাফি থেকে শুরু করে এখন মুভি ক্যামেরার কাজকর্মও করার চেষ্টা করছে। সুনন্দনের কেমন বন্ধু? ইন্টিমেট? প্রাণের বন্ধু। নীলবামনের ব্যাপারটা সে জানে? সুনন্দন যেন বলেছিল আমায়। জানে। প্যান্থার সার্কাসের চিঠিও সে দেখেছে? দেখেছে বলেই জানি। ভিক্টর একটা সিগারেট ধরিয়ে নিল। বলল, আমার এখন আফসোস হচ্ছে শ্বাসমল সাহেব, আরও 2-3 দিন আগে এখানে এলে ভালো হতো। ডায়েরি চুরি হয়েছে কলকাতায়, কিন্তু রহস্যটা বোধহয় এখানেই লুকিয়ে আছে। শ্বাসমল বললেন, কেমন রহস্য? ভিক্টর হাসল, কিছু বলল না। নোটনরা চা আনলো। দুপুরে ঘুমিয়ে পড়েছিল ভিক্টররা। রাতের ট্রেন জার্নি, সকালের দিকে বাস, আর ভানুবাবুর বদখত জিপের ঝাঁকানি, নতুন জায়গায় কুয়োর জল, আলু ভাতে ভাত, ডাল, ডিমের কারি, সব মিলিয়ে মিশিয়ে দুপুরে চমৎকার একটা ঘুমের অবস্থা তৈরি হয়েছিল। ওরই সঙ্গে সোনায় সোহাগা হয়ে দেখা দিল বৃষ্টি। পাহাড়তলির এই বৃষ্টি যেন আরও অলস ঘুম কাতুরে করে তুলল। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল। নোটন এসে বলল, দাদা, বিটবাবু কেশব ফিরে এসেছে। ভিক্টর বলল, চল দেখা করি। শ্বাসমল সাহেব উঠবেন নাকি? শ্বাসমল উঠে পড়েছিলেন। বললেন, চলুন। এই কাঠের কুঠুরির 20-25 গজ দূরে 2টি ঘর, অল্প বারান্দা। বিটবাবু কেশব থাকে একটা ঘরে, অন্যটায় চৌকিদার লছুয়া। কেশবের আজ ফিরতে দেরি হয়েছে। তার সাইকেলের টায়ার পাংচার হয়ে গিয়েছিল। সাইকেল ঠেলে 2-3 মাইল রাস্তা চক্কর মারা সোজা কথা নয় এখানে, তার উপর বৃষ্টি। কেশব সবে স্নান করে উঠেছে। গা মাথা মুছে লুঙ্গি পরে হাজির হলো কেশব। স্বাস্থ্য চমৎকার, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, বছর 32 বয়স বড়জোর, মুখটি সাধারণ। ততক্ষণে বারান্দার বাইরে এসে দাঁড়িয়েছে ভিক্টররা। বৃষ্টি নেই, মেঘ ভেসে যাচ্ছে হু হু করে, বাদলা হাওয়া। বিট বাংলোর গায়ে একজোড়া ইউক্যালিপটাস, বাতাসে প্রায় নুয়ে পড়ছে। অন্য গাছগুলোর মধ্যে রয়েছে এক কাঁঠাল গাছ আর ঘোড়া নিম। বাংলোর বেড়ার গা ধরে কাঁটা গাছ আর করবিঝোপ। ভিক্টরি আলাপ শুরু করলো। বলল, তারা দিন কয়েকের জন্য বেড়াতে এসেছে এখানে, নিরিবিলিতে 3-4 দিন কাটিয়ে ফিরে যাবে। অন্য একটা উদ্দেশ্যও আছে।
কেশব জানতে চাইল উদ্দেশ্যটা কি। ভিক্টর আগে থেকেই ভেবে রেখেছিল, আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে, ওষুধের ব্যবসা, হোমিওপ্যাথি। বেলঘাটায় নিজেদের ওষুধের কারখানা, নিজেদের কারখানায় ওষুধ তৈরি করি। শাসমল বোধহয় বোবা হয়ে গিয়েছিলেন। ভিক্টর সাহেব পাগলের মতন কি বলছেন? হোমিওপ্যাথি, ওষুধের ব্যবসা। শাসমল নিজে হোমিওপ্যাথির নাম শুনলে নাক মুচকান। নোটন মজা পাচ্ছিল, দাদাকে সে বিলক্ষণ চেনে। ভিক্টর বলল, আমাদের দেশে কত রকম গাছগাছড়া যে আছে, আর কত রকম তার গুণ। কবিরাজরাও জিনিসটাকে মডার্ন করতে পারল না, হোমিওপ্যাথি পেরেছে। আমাদের ফার্মাকোপিয়াতে বলে ভিক্টর এমন মুরব্বির ভঙ্গি করল যে মনে হলো বনের বিদবাবু কেশবকে সে এসব বড় বড় কথা কী বা বোঝাবে। কেশব যে জীবনেও ফার্মাকোপিয়ার নাম শোনেনি তাতে কোনো সন্দেহ নেই। সামান্য থেমে ভিক্টর বলল, আমরা শুনেছি এই জায়গায়, মানে এই এলাকার বন জঙ্গলে অটোমোটা রোবাটস বলে। না না, ওটা দেশি নাম নয়, বিদেশি নাম। দেশি নাম মানে হিরুকণ্টক। শাসমাল কোনো রকমে হাসি চেপে সামনে থেকে সরে গেলেন। ভিক্টর বলল, ওই গাছ একটু খুঁজে দেখব, চোখ আর লিভারের দারুণ ওষুধ, যদি গাছটা পাই। কেশব বলল, এখানে নানা রকম গাছপালা আছে, নামও জানি না। খুঁজলেই যে পাবো তা নয়, তবু দেখি, শুনেছি যখন। কেশব বলল, দেখুন না। ভিক্টর কথা ঘুরিয়ে নিল, লোকজন আসে এখানে? এমনি লোক 9-6 মাসে একজন। আমাদের সাহেবরা আসেন। কদিন আগে এক সিনেমা পার্টির কারা যেন এসেছিল, নাম করা লোক। কেশব বলল, 2 জন এসেছিল, নাম বলতে পারবো না। জায়গাটা ভালোই। তা ওরা কেমন দেখলো টেকলো, মানে পছন্দ হলো জায়গাটা? কেশব মাথা নেড়ে বলল, জানি না। লছুয়া বলছিল আবার আসবে বলে গিয়েছে। আসতে পারেন। মহুয়া জঙ্গলের দিকে একটা টিলা আছে, টিলার তলায় পাহাড়ি নালা, ওপাশে বাবুরা ঘোরাফেরা করেছেন। ভিক্টর আর কিছু বলল না। কেশবকে অকারণে সন্দিগ্ধ করা উচিত নয়। সিনেমার বাবুরা সিনেমার লোক, তাদের সম্পর্কে বেশি উৎসাহ দেখালে কেশব অন্য কিছু ভাবতে পারে। কেশবকে ছেড়ে দিয়ে ভিক্টর ইশারায় শাসমলকে ডাকল। বিটবাংলোর সামনের দিকে পায়চারি করতে করতে ভিক্টর বলল, শাসমল সাহেব, আপনি কি ডায়েরির মধ্যে সেই ম্যাপটা দেখেছেন? মাথা নাড়লেন শাসমল। বললেন, আমাকে ডায়েরির কথা জিজ্ঞেস করবেন না। সুনন্দন হঠাৎ দেখলাম ডায়েরিটা নিয়ে মেতে গিয়েছে। আমায় বলল, আমি 1-2 বার দেখেছি, আমার কোনো আগ্রহ হয়নি। কি দেখেছি তাও আমার মনে নেই। জিনিসটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল, এই পর্যন্তই। ও নিয়ে আমি মাথা ঘামাইনি। কিন্তু আপনি বলেছেন এমন ঘটনা আপনি আগে বইয়ে পড়েছেন। তা পড়েছি, বিদেশের ঘটনা। ঘোষ সাহেব, কত আজগুবি ঘটনার কথা আমরা বইয়ে কাগজপত্রে পড়ি, অবাক হই। তা বলে মাথা ঘামাতে বসি না, বসে লাভ নেই। ভিক্টর বলল, এই ব্যাপারটা যে মাথা ঘামাতে হচ্ছে, বলে একটু হাসল। আবার বলল, আমার সন্দেহ হচ্ছে মহুয়া জঙ্গলের যে টিলার কথা কেশব বলল, সেই জায়গাটায় সিনেমাওয়ালারা অকারণে ঘোরাফেরা করেনি। যদি ওদের কাছে গার্নার সাহেবের ডায়েরির ছেঁড়া পাতাগুলো থাকে, তার মধ্যে ম্যাপটাও রয়েছে। ম্যাপ দেখেই ওরা টিলার কাছে ঘুরেছিল। আমরাও ওই দিকটায় দেখব। কাল সকালেই বেরোনো যাবে, কি বলেন? শাসমল হেসে বললেন, যেমন হুকুম করবেন। হোমিওপ্যাথি ওষুধের গাছ খুঁজতে যাওয়া তো? কি যেন নাম বলেছিলেন? নামটা নিজেই ভুলে গিয়েছিল ভিক্টর। মাথা চুলকোতে লাগল, হেসে উঠল। 2 দিন বৃথাই কাটল। মহুয়া জঙ্গলের কাছে টিলা, আর তার একপাশে এক পাহাড়ি নালার মধ্যে আলাদা করে চোখে পড়ার মতো কিছু নেই। পাহাড়তলির এই জায়গাটার যত্রতত্র টিলা। দূরে থেকে সব সময় বোঝা যায় না, কাছে এলে ধরা যায়। সমতল ভূমি বলতে এখানে কিছু নেই। আর গাছপালাও নানা ধরনের, বেশিরভাগই শাল, মহুয়া, আমলকি, শিশু। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এক জায়গায় ইউক্যালিপটাস লাগানো হয়েছে। গাছগুলো যেন এখনও বাড় পায়নি। পাহাড়ি নালা যেমন হয়, বর্ষায় বৃষ্টির জল পেলে ভরে ওঠে, উঁচু থেকে নেমে আসে জলের ধারা, আবার শুকিয়ে যায়। এখানকার অবস্থাও তাই। কাছাকাছি অনেকগুলো টিলা খুঁটিয়ে দেখে ভিক্টর প্রায় হতাশ হয়ে গেল। কোনো দিক থেকেই ধরা যাচ্ছে না কোন রহস্য আছে এখানে। শাসমল বললেন, কলকাতায় ফিরবেন নাকি? কথাটার মধ্যে ঠাট্টা ছিল। ভিক্টর ঠাট্টাটা হজম করে নিয়ে বলল, দাঁড়ান,
অধৈর্য হবেন না, আরও 2 দিন দেখতে দিন। আপনি ভাবছেন মোটর বাইকওয়ালারা আবার ফিরে আসবে? ভাবছি না মশাই, চাইছি ওরা আবার একবার আসুক। আসবে, যদি আশা না ছেড়ে দিয়ে থাকে আবার আসবে। আচ্ছা শাসমল সাহেব, একটা কথা বলুন তো, মোটর বাইকওয়ালারা কি কলকাতা থেকে বাইক নিয়ে এসেছে, না এদিকে কোথাও থেকে জোগাড় করেছে? শাসমল বললেন, কলকাতা থেকে নিয়ে আসা ঝঞ্ঝাটের। যদি ট্রাকে চাপিয়ে কাছাকাছি কোথাও নিয়ে এসে থাকে, না হয় কোনো রকমে এদিকেই কোথাও জুটিয়েছে। ট্রাকে চাপিয়ে আনা যাবে সহজেই। ট্রাকে টন টন মালপত্র যায়, একটা সামান্য মোটর বাইক আনা যাবে না? ভিক্টর মাথা নাড়ল। শাসমল ঠিকই বলেছেন, রোড ট্রান্সপোর্টে বাইক আনা মোটেও কঠিন নয়, কাছাকাছি কোথাও থেকে জোটানো সম্ভব। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিক্টর সিগারেট ধরালো। বলল, নোটনকে তো লাগিয়ে দিয়েছি, লছুয়া আর কেশবের সঙ্গে নানা গল্প ফেঁদে ভাব জমিয়ে ফেলেছে, আবার মাঝে মাঝে বাইরের দিকেও টহল মেরে আসছে। নীলবামনের কথা লছুয়ারা জানে না শাসমল সাহেব। শাসমল বললেন, পুরনো ব্যাপার স্যার, নীলবামন আর কি থাকবে? ওরকম কিছু নেই তাহলে? না থাকারই কথা। সুনন্দন তাহলে নীলবামন নিয়ে মাথা ঘামাচ্ছে কেন? শাসমল বললেন, আমি ঠিক বলতে পারবো না। ও যে নিজে নীলবামনের কথা বিশ্বাস করে তাও আমার মনে হয় না। আর যদি বা ধরুন নীলবামন আজও থেকে থাকে, তাদের ধরারও কোনো উপায় নেই। বন জঙ্গলের পশু পাখি এখন আর ধরা যায় না। সুনন্দন প্যান্থার সার্কাসকে চিঠিতে মামুলি চিঠি দিয়েছিল। সামান্য চুপ করে থেকে ভিক্টর বলল, লছুয়া আর কেশব যা বলছে তাতে তো মশাই সন্দেহ হচ্ছে মহাদেবী এখানে এসেছিল, কি বলেন? মোটর বাইক চড়ে যারা এসেছিল তাদের একজনের চেহারার বর্ণনা শুনে শাসমলের ওই রকমই ধারণা। ভিক্টর মহাদেবকে চেনে না, শাসমল চেনেন। তিনি ভিক্টরকে বলেছেন কথাটা। মহাদেব বলেই মনে হয়, দ্বিতীয় লোকটাকে? ভিক্টর চুপ করে থাকল। আরও খানিকক্ষণ হেঁটে এসে ভিক্টর বলল, আশেপাশে ছোট ছোট বসতি আছে, 2-10 ঘর লোকের বাস। চলুন এবার ওদিকে একটু খোঁজ খবর করা যাক। আজ বিকেলে যাবেন? শাসমল বললেন, আমার আপত্তি নেই, চলুন। গাছের মাথায় এক ঝাঁক পাখি ডাকাডাকি করছিল। ছায়ায় ছায়ায় ভিক্টররা ফিরতে লাগলো। আকাশ মেঘলা, গাছপালার ছায়া ছড়ানো পায়ে চলা পথ, জঙ্গলের বাতাস বাদলার গন্ধে ভরা। হাঁটতে হাঁটতে ভিক্টর হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। কি যেন দেখছিল। শাসমলও দাঁড়িয়ে পড়লেন। ভিক্টরের চোখ যেদিকে সেদিকে তাকালেন, কিছু বুঝতে পারলেন না। কি হলো ঘোষ সাহেব? শাসমল বললেন। ভিক্টর কোনো কথার জবাব দিল না। কয়েক পা এগিয়ে গেল। কুমড়ো পাতার মতন একরকম পাতায় খানিকটা জায়গা ঝোপ হয়ে রয়েছে, আগাছার ঝোপ। হাত কয়েক দূরে বিরাট তেঁতুল গাছ, পিচ ফলের মতো কিছু ফল ধরে আছে একটা গাছে। ফলগুলো দেখতে অবশ্য ছোট। পিন নুয়ে ভিক্টর কি একটা দেখতে দেখতে শাসমলকে ডাকল। কাছে এলেন শাসমল। ওটা চিনতে পারেন? ভিক্টর আঙুল দিয়ে জিনিসটা দেখালো। শাসমল দেখলেন, বললেন, মনে হচ্ছে ক্রস। হ্যাঁ, এখানে ক্রস কেন? শাসমল একটু ভেবে বললেন, আদিবাসীরা থাকতো এদিকে, ওদের মধ্যে অনেকে খ্রিস্টান ছিল, হয়তো এই জায়গায় কাউকে কবর দেওয়া হয়েছে। ভিক্টর আরও 2 পা এগিয়ে গেল। তার কাঁধের ছোট ঝোলায় সামান্য কয়েকটা দরকারি জিনিস আছে, খুপড়ি, ছুরি, মাটি খোঁড়া কাঁটা, এমনকি কয়েক গজ নাইলনের দড়ি, টুকটাকি আরও কিছু। কাঁধের ঝোলা নামিয়ে ভিক্টর ছুরিটা বার করে নিল। শাসমলের কাঁধে জলের ফ্লাস্ক নামিয়ে শাসমল বললেন, করবেন কি? ভিক্টর কোনো জবাব দিল না কথার। আগাছাগুলো কাটতে লাগলো। ফ্লাস্কের ঢাকনি খুলে শাসমল খানিকটা জল খেলেন। ক্রস একপাশে হেলে রয়েছে, কাঠের ক্রস। ভিক্টর হাঁটু গেড়ে বসে ক্রসটা দেখতে লাগলো। আপনি দেখুন, ভিক্টর বলল। শাসমল মাটিতে হাঁটু গেড়ে বসলেন, দেখলেন ঝুঁকে পড়ে। বললেন, ছুরি দিয়ে কেটে কেটে কাঠের ওপর নাম খোদাই করে রেখেছে। কি কাঠ মশাই? পড়তে পারেন? পারছি না, ময়লা ধরে গিয়েছে। রোদ, বৃষ্টি, জল, ঝড়, গাছপালা, ময়লা তো ধরবেই, তবু কিছুই পড়তে পারছেন না। শাসমল আরও ঝুঁকে পড়লেন। আগাছার পাতা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলেন লেখাগুলো। বললেন, ইংরেজি হরফ, রোমান হরফ। তলার একটি লেখা কিছু পড়তে পারছি। প্রথমটা নেই, পচে নষ্ট হয়ে গিয়েছে জায়গাটা।
হ্যাঁ, ডাবলুর মতো একটা অক্ষর দেখছি। ও হরফও রয়েছে মনে হচ্ছে। মানেটা কি? ও ডাবলু? ভিক্টর যেন তামাশার গলায় বলল, POW নয় তো? প্রিজনার অফ ওয়ার, মানে যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী? শ্বাসমল অবাক। ভিক্টর বলল, অন্য মানেও হতে পারে। পি এখনও খুঁজে পাইনি। আপনি সরুন, ওপরের কাঠটা আমি খুলে নিয়ে যাব। শ্বাসমল সরে এলেন। ভিক্টর বসে পড়ল মাটিতে। ঝোলা থেকে যন্ত্রপাতি বের করল। কাঠটা প্রায় পচে গিয়েছিল, খোলার আগেই ভেঙে গেল। ভিক্টর উঠে পড়ল কাঠের টুকরো হাতে। বলল, চলুন ফিরে গিয়ে এটা পরিষ্কার করি, দেখা যাক কার নাম লেখা আছে। শ্বাসমল বললেন, চলুন, কিন্তু ভিক্টর সাহেব, এই কাঠের টুকরোর সঙ্গে নীলবামনের সম্পর্ক কি? ভিক্টর বলল, হয়তো কিছুই নয়, তবু একটা কথা আছে জানেন তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো। বলে হাসল ভিক্টর, কথাটা শেষ করল না। শ্বাসমল বললেন, অমূল্য রতন পাবেন? দেখুন। কাঠের সরু ফলকটা নিয়ে ভিক্টর এত রকম গবেষণা শুরু করলো যে শ্বাসমল মজা পেয়ে বললেন, আপনি কি শিলালিপি উদ্ধার করছেন ভিক্টর সাহেব? শিলালিপি না হোক, ওই ময়লা দাগ ধরা পচে যাওয়া কাঠের ফলক থেকে খোদাই করা নামটা উদ্ধার করতে ভিক্টরের বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। শেষ পর্যন্ত যতদূর বোঝা গেল, নামটা কার্লো পিরো নামে কোনো এক ভদ্রলোকের হতে পারে। মারা যাওয়ার পর তাঁর কবর হয়েছে ঢালপাহাড়ির কাছে বন জঙ্গলে। ভিক্টর একসময় খেলাধুলো নিয়ে মাতামাতি করেছে অনেক। সে ছিল কলেজ টিমের ক্রিকেট ক্যাপ্টেন। ফুটবলে সুবিধে করতে না পারলেও বাইরের বড় বড় খেলোয়াড়দের নামধাম জানত। কার্লো পিরো নাম থেকে তার মনে হলো ইটালিয়ান নাম, অবশ্য নামটা যদি ঠিক মতন উদ্ধার করা হয়ে থাকে। কার্লো মানুষটা ইতালির, কিন্তু তার কবর এরকম অদ্ভুত জায়গায় হলো কেন? নোটনের ঘাড়ে ভিক্টর একটা কাজ চাপিয়েছিল। বলেছিল, আমাদের সঙ্গে তুই জঙ্গলে ঘুরবি তো ঘুর, কিন্তু তোর অন্য কাজ হলো আশেপাশে ঘুরে বেড়ানো। দেখবি ছোট ছোট যে বসতি আছে, 2-10টা গেঁয়ো কুঁড়ে, এসব জায়গায় ঘুরে বেড়াবি, গল্প গুজব জমাবি, খবর নেবার চেষ্টা করবি। এই জায়গায় কারা আসে, এখানে আগে কেমন অবস্থা ছিল, কারো নজরে অদ্ভুত কিছু পড়েছে কিনা। নোটন 2 দিন ধরে এই কাজটাই করে বেড়াচ্ছিল। সকালের দিকে নোটনের কাছ থেকে জানা গেল, মাইলখানেক তফাতে একটা গ্রাম আছে, 6-7টি মাত্র কুঁড়ে ঘর। ওরা বলে কুঁড়িয়া, কাঠুরে গাঁ। ওই গ্রামের এক বুড়োর সঙ্গে নোটন দিব্যি খাতির জমিয়ে নিয়েছে। লোকটা একসময় পল্টনে কাজ করেছে, মিলিটারি মেসে খানসামার কাজ। ভিক্টর বলল, আজ বিকেলে যাব বুড়োর কাছে। কি বলুন শ্বাসমল সাহেব? শ্বাসমল হেসে বললেন, আমি আপনার হুকুমে হাজির আছি, যা বলবেন স্যার। তবে বিকেলে বৃষ্টি আসতে পারে জোরে।